ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন সত্যি আপনাদের কাছে খুব প্রিয় অনুষ্ঠান, কারণ কৃষি দর্শন কৃষি জগতের নানান কথা আপনাদের সামনে তুলে ধরে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি আমাদের কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে, সেগুলো কৃষক বন্ধুদের কাছে খুবই উপকারী। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বীজ ছাড়া কিন্তু কোনো ফসলই সম্ভব নয়। ভালো বীজ, শংসিত বীজ কোথায় পাবো, এ নিয়ে মাঝে মধ্যে কৃষক বন্ধুদের মাথায় হাত পড়ে। অনেকে কিন্তু ভুল জায়গার থেকে বীজ কিনেও ফেলেন, তারপরে দেখা যায় যে ফসল যে পরিমাণে ফলন হওয়া দরকার সেটা কিন্তু হয় না। আজ বিশেষ করে ধানের ক্ষেত্রে শংসিত বীজ উৎপাদন কিভাবে সম্ভব সেই নিয়ে আজকের আলোচনা। আমাদের সঙ্গে আছেন কৃষি বিশেষজ্ঞ হিসেবে গোপাল চন্দ্র মান, সহ কৃষি অধিকর্তা, বীজ শংসিতকরণ, মুর্শিদাবাদ। নমস্কার। প্রথমেই যে প্রসঙ্গটা আমি উত্থাপন করলাম, যে কৃষক বন্ধুদের সবসময় মনে হয় যে অনেক সময় দেখেছি তারা খুব বিভ্রান্ত, যে ভালো বীজ তারা পাচ্ছেন না। তো এই শংসিত বীজ জানবো কি, তার আগে আপনি বলুন যে বীজের গুরুত্ব কতখানি? কৃষিকার্যে বীজের গুরুত্ব অপরিসীম, কারণ আমরা কৃষিকার্যে যে সমস্ত কৃষি উপকরণ ব্যবহার করি তার মধ্যে উল্লেখযোগ্য উপকরণ হচ্ছে আমার বীজ। বীজ যদি ভালো হয় তাহলেই ভালো ফলন পাওয়া সম্ভব। যদি বীজ ভালো না হয় তাহলে কৃষিকার্যের অন্যান্য যে সমস্ত উপকরণ আমরা ব্যবহার করি, যেমন সার, জল সেচ বা কীটনাশক ওষুধ, তার যে আমাদের যেখানে তার যে লক্ষ্য নিয়ে আমরা ব্যবহার করি সেই লক্ষ্যটা আমরা সেটাই পূর্ণতা লাভ করতে পারে না। সেই জন্যে ভালো বীজ মানেই চাষি ভাইরা জানেন, এবং আমরাও কৃষিকার্যের সঙ্গে যারা যুক্ত আছি তারাও জানি যে ভালো ফলন। সেই হিসাবে কৃষিকার্যে ভালো বীজের গুরুত্ব অপরিসীম। এরপরেই আসবো যে বীজের গুরুত্ব তো বুঝলাম, শংসিত বীজ বলতে আমরা কি বুঝবো? হ্যাঁ, শংসিত বীজ ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সমস্ত বীজ ব্যবহার করি তা আমাদের সরকারি তরফ থেকে, ভারত সরকারের একটা সরকারি তরফ থেকে যে সমস্ত নির্দেশ থাকে তার মধ্যে যে শংসিত বীজের মাধ্যমে আমরা চাষিদিকে বলতে পারি যে এটা ভালো গুণগত মানসম্পন্ন বীজ। এবং শংসিত বীজ আমরা চেনার উপায় যে ভারত সরকারের নির্দেশ অনুযায়ী যেটা রয়েছে, যে শংসিত বীজ হলে এই নীল রঙের এবং কার্ড হবে, এবং এরকম ঠিক সাইজেরই এরকম রঙেরই কার্ড হবে, এবং সেই কার্ডের মধ্যে সমস্ত কিছু যে সমস্ত তার তথ্যাদি সমস্ত লেখা থাকবে। রঙটা সবসময় নীল হবে। এবং এই কার্ড যদি বীজের নির্দিষ্ট পরিমাণ যে ওজন থাকে তার সঙ্গে যদি ব্যাগের সঙ্গে সেলাই করা অবস্থা থাকে, একদম পুরোপুরি সেলাই থাকে, যদি সেলাই খোলা না থাকে এবং বীজের প্যাকেটের গায়ে যে শংসিত বীজ লেখা থাকে, তবেই আমরা জানবো যে এটি শংসিত বীজ। এবং এই কার্ড ছাড়া আমরা কোনো বীজকেই কিন্তু শংসিত বীজ বলবো না। এই নীল রঙের কার্ড এবং ভারত সরকার নির্দেশিত কার্ড সংগ্রহ করবেন কোথা থেকে? এটা সংগ্রহ করবেন কৃষক ভাইদের, যে বীজ যখন শংসিত হয়ে বীজ যখন বাজারে যাবে তখন নির্দিষ্ট ওজনের নির্দিষ্ট যে প্যাকেট আছে সেই প্যাকেটের সঙ্গে এই কার্ড সেলাই হয়ে চাষি ভাইদের বিভিন্ন উপকরণ যে ব্যবস্থাপনা আছে, সেই দোকান আছে, সেইখানে যাবে। সেখান থেকে চাষি ভাইরা সংগ্রহ করতে পারবেন। এবং যেমন ধানের ক্ষেত্রে সার্টিফাইড বীজের ক্ষেত্রে 30 কেজির প্যাকেট হবে এবং চটের বস্তা হবে, এবং এটা এই কার্ড একদম সেলাই অবস্থায় থাকবে। এবং এই কার্ডে আপনার যে সেলাই পড়বে সেই সেলাইটা একটা নির্দিষ্ট একটি সেলাই থাকবে, কখনোই সেটা দুটো সেলাই থাকবে না। কারণ দুটো সেলাই মানেই আমরা ধরে নিতে পারি যে সেই কার্ডটি অন্য জায়গা থেকে খুলে আবার অন্য জায়গায় সেই সেলাই লাগানো হতে পারে। সেই জন্যে চাষি ভাইরা অবশ্যই দেখবেন যে একটি সেলাইয়ের মাধ্যমে সেই কার্ডে থাকবে। এবং এই কার্ডে যে নির্দিষ্ট কতগুলো থাকে, যে তথ্যাদি থাকে, সেখানে ইংরেজিতেই থাকে। প্রথম হচ্ছে ফসলের নাম থাকে,
তারপরে থাকে তার নিচেই ঠিক থাকে সেই ফসলের জাত, যদি ধান যদি হয় তাহলে অবশ্যই প্যাডি থাকবে, এবং যে জাত যেমন বিভিন্ন যে জাত মিনিকিট থাকতে পারে, IET 4786 বা IR 64 বা IR 36 এইভাবে থাকবে। তার নিচেই থাকবে ঠিক লট নাম্বার, যে লট নাম্বারটাও ভারত সরকার একটা নির্দিষ্ট উপায়ে এবং সেইভাবেই লট নাম্বার ফেলেছেন, সেইভাবেই লট নাম্বার দিতে হয়। এবং তার পাশে থাকে ক্লাস অফ সিড, যদি সার্টিফাইড হয় সার্টিফাইড, তারপরে সার্টিফিকেশান নাম্বার, ডেট অফ সার্টিফিকেশান, ডেট অফ টেস্ট, এবং এখানে একটা জিনিস থাকে যে ভ্যালিডিটি পিরিয়ড। ভ্যালিডিটি পিরিয়ড মানে এই বীজটা কতদিন পর্যন্ত চাষি ভাইরা ব্যবহার করতে পারবে। সাধারণভাবে আমরা দেখি যে এই যে কার্ডটা, এই যখন ডেট অফ টেস্টের থেকে 9 মাস পর্যন্ত আমার ভ্যালিডিটি এটা দেয়া হয়, এবং এই 9 মাস ভ্যালিডিটি ডেট অফ টেস্ট থেকে দেওয়া হয়। এবং এখানে আর একটা থাকে যে যদি ভ্যালিডিটি এক্সটেন্ড করা হয় সেখানেও আরও 6 মাস আমরা এক্সটেনশন দিই, এবং তারপরে কে প্রডিউস করলো, চাষির নাম এবং যে সংস্থার মাধ্যমে এই বীজটা উৎপাদিত হয়েছে সেই সংস্থার নাম থাকে। এখানে খুব উল্লেখযোগ্য একটি হচ্ছে যে লট নাম্বার, যে লট নাম্বারটা ভারত সরকার একটা নির্দিষ্ট উপায়ে ঠিক করে দিয়েছেন এবং ভারতের সমস্ত রাজ্যে এইভাবে চলে। সেটা হচ্ছে লট নাম্বারের প্রথম নাম্বারটা থাকে যে ওই বীজটি যে মাসে আমার উৎপাদিত হচ্ছে, যে মাসে আমার ফসলটা কাটা হচ্ছে সেই ফসলের নাম এবং সাল সমেত সেখানে অ্যাব্রিভিয়েট করে খুব ছোট করে দেওয়া হয়। যদি মার্চ মাসে হয় তাহলে ওটা MAR, 2013 হলে 2013। তারপরে থাকে একটা স্টেটের কোড নাম্বার, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোড নাম্বার 25, এবং এইভাবে সমস্ত স্টেটকে, অন্ধ্রপ্রদেশের 01, মহারাষ্ট্রের 13, এইভাবে সমস্ত স্টেটকে একটা করে কোড নাম্বার দেওয়া আছে, সেই কোড নাম্বার থাকবে। তারপরে থাকবে যে আমার এই জেলার কোড নাম্বার, যে জেলাতে বীজটা উৎপন্ন হয়েছে সেই জেলার, মুর্শিদাবাদ জেলার কোড নাম্বার 07, বীরভূমের কোড নাম্বার 14, এইভাবে থাকবে। তারপরে এই বীজটা যদি হাতে ঝাড়াই হয়, মানে পরিশোধন করা হয় বা হাত দিয়ে পরিষ্কার করা হয়, তাহলে সেইখানে এর পরের কোড নাম্বারটা থাকবে 00। যদি এটা আপনার মেশিন দ্বারা পরিচালিত হয় বা মেশিন দ্বারা সেটাকে পরিষ্কার করা হয়, তাহলে সেখানে একটি কোড নাম্বার থাকবে, ওই যে মেশিনের রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা সেখানে উল্লেখ থাকবে। তার মানে ওই নাম্বারটা দেখে বোঝা যাবে যে বীজটা আমার যন্ত্র দ্বারা পরিশোধিত হয়েছে না আমার হাত দ্বারা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তারপরে আর একটি নাম্বার থাকে, সেই নাম্বারটা যিনি সার্টিফিকেশন অফিসার থাকেন তিনি একটি নাম্বার দেন, সেই নাম্বারটার বেসিসে উনি এটাকে আইডেন্টিফাই করতে পারেন। এই হচ্ছে লট নাম্বার। মানে লট নাম্বার দেখে একটা চাষি বুঝতে পারবে, ধরুন আজকে আমি খারিফ ধানের বীজ কিনতে যাব, তাহলে খারিফ ধানের জন্য যদি বীজটা, আমন ধানের জন্য যদি বীজ কিনতে যাই, সেই বীজটা আমার এই লাস্ট যে শেষ হলো আমার যে বোরো ধান, সেই বোরো ধানে যদি বীজটা দেখা যায়, তাহলে বোরো ধানের যদি উৎপাদিত বীজ হয় তাহলে ওখানে থাকবে মে 13। আর যদি এটা আপনার গত খারিফের হয় তাহলে সাধারণত দেখা যায় যে আমাদের মানে এই জেলার বা আমাদের স্টেটের মোটামুটি নভেম্বর মাসে আমরা দেখা যায় হারভেস্ট হয়, নভেম্বর বা অক্টোবর মাসে। তাহলে অক্টোবর 12 বা নভেম্বর 12 হিসাবে প্রথম এটা হবে। তার মানে চাষি ভাই কখনোই বিভ্রান্ত হবেন না যে আমি বীজটা পুরনো বীজ না নতুন বীজ, সেটা কিন্তু এই লট নাম্বারে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝানো হয়। আর একটা যেটা হচ্ছে যে আপনি স্টেটের কোড নাম্বার দেখে আমরা বলতে পারি যে ওই কোন রাজ্য থেকে বীজটা এসছে। অনেক সময় বিশেষ করে পাটের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো সময় চাষির ভাই বলেন যে এটা অন্ধ্রপ্রদেশের বীজ, এটা মহারাষ্ট্রের বীজ, কিন্তু আমরা যদি 01 কোড নাম্বার পাই তাহলে জানবো যে এটা অন্ধ্রপ্রদেশের বীজ। মহারাষ্ট্রের ক্ষেত্রে 13, যদি আমার ওয়েস্ট বেঙ্গলের হয় তাহলে সেটা 25 কোড নাম্বার হবে। এবং শুধু তাই না, এবং জেলারও কোড নাম্বার আমরা পেয়ে যাই। তার মানে একটা বীজের কার্ড দেখে, সার্টিফাইড যে কার্ড রয়েছে, এই কার্ডটা দেখে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হতে পারি যে বীজটা আমার কোথা থেকে এসছে, কিভাবে এসছে, কে প্রডিউস করেছে, কী ধারা, এবং বীজটার কতদিন ভ্যালিডিটি, মানে কতদিন পর্যন্ত বীজটা আমার লাগানোর উপযুক্ত অবস্থায় আছে, সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করতে পারি। এই যে এতগুলো কথা আপনি বললেন বা কার্ডটাও আমরা দেখলাম, কৃষক বন্ধুরাও দেখলেন আজকে, এরপরেও দেখেছি অনেক সময় বিশেষ করে ধানের ক্ষেত্রে তারা বলেন যে সংশিত বীজ পাইনি তাই আশানুরূপ ফলন পেলাম না। এটা কেন হয়? হ্যাঁ, সংশিত বীজ যেটা হয়, যে সংশিত বীজ আমরা চাষি ভাইদের যদি উৎপন্ন করে তবেই কিন্তু সেই সংশিত বীজ চাষি ভাইদের পেতে পারেন। সেটা কিভাবে হবে ধানের ক্ষেত্রে? ধানের ক্ষেত্রে এবার প্রথম কথা আমার মনে রাখতে হবে যে
যে কোনো বীজের ক্ষেত্রে, বিশেষ করে ধানের ক্ষেত্রে যদি মনে করি যে একটা বীজ আমার খারাপ হয় কেন, বীজটা একটা যখনই খারাপ হতে চলেছে, যা বীজটা ভালো গুণগত মান যখন থাকছে না, তার প্রথম কারণ হচ্ছে যে আমার বীজ উৎপন্ন হয় কিভাবে না, একটা ফুলের রেণু ফুল ফোটে, তার মধ্যে পরাগ মিলন হয়, পরাগ মিলনের ফলে বীজ উৎপন্ন হয়। সেক্ষেত্রে দেখা যায় যে কিছুটা স্বপরাগযোগী হয়, কিছুটা ইতর পরাগযোগী হয়, মানে সেলফ পলিনেটেড এবং ক্রস পলিনেটেড। এই সেলফ পলিনেটেড ক্ষেত্রে ধান, গম এদের ক্ষেত্রে হয়, আর ক্রস পলিনেটেড বিশেষ করে সর্ষে, মানে সর্ষে জাতীয় মানে তৈলবীজ জাতীয় যে সর্ষে এদের ক্ষেত্রে হয়। আর কিছুটা ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা সেলফ পলিনেটেড, কিছুটা ক্রস পলিনেটেড, যেমন বিশেষ করে ডাল শস্যের ক্ষেত্রে। ধানের বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আমাদের সেলফ পলিনেটেড, মানে একই ফুলের মধ্যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের মধ্যে মিলন হয়। এবং ধরুন একটা জাত আমার উৎপন্ন হচ্ছে, সেই জাতের ফুলটা ফুটেছে, সেই ফুলের ওপর যদি অন্য জাতের ফুলের রেণু এসে পড়ে যায়, তাহলে সেই বীজটা আর সেই জাত রইল না, কারণ ফুলের রেণুর মধ্যেই তার যাবতীয় গুণের যে সমস্ত জাতের গুণগুলো ওর মধ্যে থেকে আর একটা ফুলের মানে রেণুর মধ্যে দিয়ে আর একটা ফুলের জাতের মধ্যে চলে যেতে পারে। এই একটা হতে পারে। আর একটা হতে পারে যে সূর্যের আলোকে যে সমস্ত আল্ট্রাভায়োলেট থাকে তার মধ্যে একটা ন্যাচারাল মিউটেশন হয়, মানে জিনগত একটা পরিবর্তন হয়। সেই জিনগত পরিবর্তনের জন্য সাধারণভাবে দেখা যায় যে হাই ইল্ডিং ভ্যারাইটিগুলো খুব তাড়াতাড়ি সেগুলো ডেভেলপ করে এবং আস্তে আস্তে সেটা নষ্ট হতে থাকে। কৃষি যে কাজকর্ম করি সেখানে কিছু ত্রুটি থাকতে পারে, বিশেষ করে আমরা যখন মিশিয়ে ফেলতে পারি, আমরা ঠিকমতো যেখানে ঝাড়াই মারাই হয় সেখানে ঠিকমতো না রাখতে পারি, এই সমস্ত কারণে আমার দেখা যায় বীজটা খারাপ হয়। এখানে আমি যখনই বীজ উৎপন্ন করতে যাব, প্রথম আমার মনে রাখতে হবে যে সার্টিফাইড বীজ উৎপন্ন করতে গেলে আমরা সাধারণভাবে বলি যে এই যে কার্ডটা দেখছেন এটা হচ্ছে সাদা রঙের কার্ড, দেখুন একই রকম দেখতে, এটা হচ্ছে ফাউন্ডেশন কার্ড। মানে এই ফাউন্ডেশন বীজের কার্ড থেকে যে বীজটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে সার্টিফাইড বীজ। আচ্ছা, আবার এই সার্টিফাইড বীজটা এই ফাউন্ডেশনের ঠিক ওপরের ধাপ হচ্ছে, আপনার ঠিক সাজালে দেখা যাবে যে ওপরের ধাপটা হচ্ছে বিডার সিড, মানে এই বিডার সিড থেকে ফাউন্ডেশন সিড তৈরি হলো, এই ফাউন্ডেশন থেকে আপনার সার্টিফাইড সিড তৈরি হলো। তাহলে এইবার আমি যখন সার্টিফাইড সিড তৈরি করতে যাব তখন আমার প্রথম হবে যে আমাকে একটা ফাউন্ডেশন সিড জোগাড় করতে হবে, বা সার্টিফাইড সিড থেকেও আমরা সার্টিফাইড সিড তৈরি করতে পারি। এই ফাউন্ডেশন সিড, মূল বীজ সেটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বা সরকারি খামার থেকে আমার সেটা জোগাড় করতে হবে, এবং সেখান থেকেই আমি পরবর্তী বীজ উৎপন্ন ক্ষেত্রে যাব। বীজ উৎপাদনের সঙ্গে সাধারণ চাষবাসের খুব বেশি তফাৎ কিন্তু নেই, কিছু তফাৎ আছে। যেটা হচ্ছে প্রথম তফাৎ হচ্ছে যে আমরা যখন ধানের ক্ষেত্রে বীজটা লাগাবো, সেই বীজটা চারাটা যেটা লাগাবো সেই চারাটা অবশ্যই একটি করে চারা গুছিয়ে দিয়ে চারা লাগাবো, কারণ একটা করে গুছিয়ে দিয়ে চারা লাগালে আমার পরবর্তী ক্ষেত্রে অনেক পরিচর্যার সুবিধা হয়, এবং আমরা মনে করি যে হয়তো ফলনের কম হতে পারে, কিন্তু সেই দিকে ফলনের কিন্তু কম হয় না। একটা করে গুছিতে একটা চারা দিয়ে আমরা লাগাবো, যেমনভাবে সার দেওয়া হয় সেইভাবেই সার দেব, যেমন জলসেচ দেওয়া হয় সেইভাবেই জলসেচ দেব। আর একটা কথা মনে রাখতে হবে যে যেহেতু পরাগ মিলনের একটা প্রভাব থাকে, যেহেতু থাকে, সেই জন্যে আমরা একটা আইসোলেশন মেনটেন করতে হয়। আইসোলেশন মানে হচ্ছে যে আপনি ধরুন ওই যে পাশের জমির পরাগরেণুটা যেন ওই ফুলের মধ্যে না পড়ে, সেই জন্যে আমাকে একটা দূরত্ব বা কোনো কিছু বাধা দিতে হয়। সেই আইসোলেশনটা আমরা কিভাবে করি? প্রথমত ধান বা ক্ষেত্রে আমরা 3 মিটার দূরে রাখতে পারি, আর যদি তা না হয় তাহলে আমরা ওই জমির চারপাশে ধইঞ্চা লাগিয়ে একটা গাছ লাগিয়ে আমরা বেড়া দিয়ে দিতে পারি, যাতে পাশের জমিটা যদি অন্য ফসল অন্য জাতেরও হয় সেখান থেকে রেণুটা এসে ওখানে না পড়ে। যদি এও সম্ভব না হয় তাহলে আমরা চাষি ভাইদের বলি যে বীজটা যখন সংগ্রহ করবেন তখন আল থেকে 3 মিটার দূরত্ব ছেড়ে দিয়ে মাঝখান থেকে বীজটা ব্যবহার করুন, এবং ধার থেকে আপনি সেইটা যেটা ফসল হলো সেটা খাওয়ার জন্য ব্যবহার করুন। আজকে তো অনেকটাই শুনলাম, তবে এই ছোট্ট পরিসরে সব কথা শোনা সম্ভব নয়, তবে যেটুকু বলেছেন আমাদের বিশেষজ্ঞ আশা করি আমাদের কৃষক বন্ধুদের মাথায় থাকবে, এবং যদি আপনারা সংশিত বীজ সঠিক জায়গা থেকে জোগাড় করেন তাহলে দেখবেন আগামী দিনে আর ফলনের ক্ষেত্রে কখনোই আপনাদের হতাশ হতে হবে না। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে
উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। বর্ষাকালে যেমন আমাদের নিজেদের স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হয়, তেমনই কিন্তু আমাদের খাদ্য তালিকার যে খুব প্রিয় একটি জিনিস সেটি হচ্ছে মাছ, তারও স্বাস্থ্যের কথা কিন্তু মাথায় রাখতে হয়। অর্থাৎ জলের স্বাস্থ্য, মাছের স্বাস্থ্য, এই বিষয়টি বর্ষাকালে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকে আলোচনা করব বর্ষাকালীন মৎস্য চাষ এই বিষয়ে। আলোচনার জন্য আমাদের মধ্যে রয়েছেন বর্ধমানের সহ মৎস্য আধিকারিক বনস্পতি বিশ্বাস। বনস্পতিদা, আপনাকে স্বাগত স্টুডিওতে। নমস্কার। প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে এবার তো গ্রীষ্মকালটাও প্রায় বর্ষার মতোই কাটলো আর কি, আমরা গরম খুব একটা পাইনি, তো এই অবস্থায় এখন তো প্রায় বলা যায় যে বর্ষা তো ঢুকেই গেল, তো এই সময় মাছের কোন কোন বিষয়গুলোর উপর আমরা খেয়াল রাখবো, যত্ন নেব? যেহেতু গ্রীষ্মকাল থেকে মাছ বাড়তে শুরু করে, গ্রীষ্মকালের বৈশিষ্ট্য হচ্ছে প্রবল তাপ বা তার সঙ্গে রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু বর্ষার আবহাওয়া এই গ্রীষ্মের মধ্যে ঢুকে পড়ে নিম্নচাপের মধ্য দিয়ে। সেই সময় এক নাগাড়ে 3-4 দিন রোদের দেখা পাওয়া যায় না, যার ফলে সূর্যালোকের অভাবে জলের মধ্যে যে ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদকণা এগুলো ঠিকমতো তৈরি হতে পারে না। এর ফলে মাছের খাদ্য সাময়িকভাবে কিছুটা কমে যায়। এই সময়ে তাই মাছের খাদ্যের অভাব ঘটে, এই জন্য বাইরে থেকে কিছু পরিপূরক খাদ্য প্রয়োগ করা প্রয়োজন। কিন্তু এই উদ্ভিদকণা কমে গেলে তার যে সঙ্গে সম্পর্কিত জুপ্ল্যাঙ্কটন বা প্রাণীকণা সেগুলোর সংখ্যা কমতে থাকে। তাই যখনই রৌদ্র কিরণ আবার দেখা দেবে নিম্নচাপের পরে, ঠিক সেই সময়ে জলের পরিচর্যা, বিশেষ করে সামান্য রাসায়নিক সার এবং জৈব সার প্রয়োগ করা উচিত, যাতে তৎক্ষণাৎ পরিমাণ মতো উদ্ভিদকণা এবং প্রাণীকণা তৈরি হতে পারে। আচ্ছা, তো আমরা সার প্রয়োগ কিভাবে করব, মানে তার পরিমাণ ইত্যাদি? প্রতি মাসে জৈব সার দিতে হয় 1 থেকে 2 কুইন্টাল। এই জৈব সার হতে পারে গোবর, হতে পারে পোলট্রি লিটার, হতে পারে কম্পোস্ট সার, গোবরের সঙ্গে পাতা পচালে সেটা কম্পোস্ট সারে পরিণত হয়, অথবা সেই কম্পোস্ট সারকে কেঁচো দিয়ে খাইয়ে, যেটা আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হিসেবে পাই, সেটাও জৈব সার হিসেবে দেওয়া চলে। এছাড়াও দেওয়া চলে সর্ষে খোল, বাদাম খোল, কিন্তু সেগুলো দিতে হয় জলে 7 দিন পচিয়ে, পুকুরের বাইরে পচিয়ে রেখে পরে পাতলা করে গুলে ছড়ালে সেটাও জৈব সার হিসেবে পরিণত হয়। আমরা এই সমস্ত সার পরিমাণ বিশেষে দিতে পারি। গোবর দিলে 1 থেকে 2 কুইন্টাল, সর্ষে খোল যদি পচিয়ে দেওয়া হয় প্রতি মাসে 30 কেজি। এইটাকে 3-4 ভাগে সপ্তাহে সপ্তাহে দিতে পারলে সবথেকে ভালো ফল পাওয়া যায়। এককালীন কোনো জৈব সার পুকুরে দিলে জলের অক্সিজেন যেমন কিছুটা কমে, পাশাপাশি দূষণের সম্ভাবনা বেড়ে যায়। এই জৈব সারের সঙ্গে আমরা সামান্য করে ইউরিয়া এবং সুপার ফসফেট অর্থাৎ রাসায়নিক সার দিতে পারি। মাত্র 3 কেজি ইউরিয়া এবং 5 থেকে 6 কেজি সুপার ফসফেট, এটা প্রতি মাসে প্রয়োজন। এটাকেও আমরা 3 সপ্তাহে যদি ভেঙে প্রয়োগ করি 1 কেজি এবং 2 কেজি, এটা একই সঙ্গে মিশিয়ে জলে গুলে সমগ্র পুকুরে ছড়ালে সেই পরিমাণ যথেষ্ট উদ্ভিদকণা এবং প্রাণীকণা তৈরি হতে পারে। আচ্ছা, আপনি যে এই দূষণের কথা বললেন, মানে জৈব সার প্রয়োগ করলে তো অনেক সময় জলের দূষণটা হতেই পারে, তো আমরা যখন সার প্রয়োগ করব, বিশেষ করে জৈব সার যখন প্রয়োগ করব, কিভাবে জলদূষণটাকে এড়িয়ে আমরা জৈব সারটা প্রয়োগ করব? আসলে এইটাই আমাদের চাষিদের সবথেকে সতর্ক থাকা উচিত, যে মাছ চাষ চলাকালে, অর্থাৎ মাছ যখন পুকুরে মজুদ রয়েছে, তার বৃদ্ধির জন্য দূষণমুক্ত জলের প্রয়োজন। যখনই জল দূষণ হবে তখনই জল থেকে দ্রবীভূত অক্সিজেন, যে অক্সিজেনের উপর সম্পূর্ণভাবে মাছ তার শ্বাসকার্যের জন্য নির্ভরশীল, সেই অক্সিজেন পালিয়ে যায় দূষণ হলে। আর আমরা জানি গোবর বা পোলট্রি লিটার বা যে কোনো কাঁচা সার, এগুলো জলে দেওয়া মাত্র জলের মধ্যে পচতে শুরু করে এবং পচে গিয়ে তবেই কিন্তু মাছের খাদ্য প্ল্যাঙ্কটনে তৈরি হয়। তো এই পচন ক্রিয়া মানেই দূষণ। তাই সমস্ত জৈব সারকে বাইরে, পুকুরের বাইরে কোনো পাত্রে বা গর্তে পচিয়ে রেখে 7 দিন থেকে 10 দিন পচানোর পর সেগুলোকে একটু একটু করে 3-4 ভাগে প্রয়োগ করা উচিত। এক্ষেত্রে আরও উন্নততম সারের আমরা প্রয়োগ করতে পারি। যেমন সবথেকে সহজলভ্য এবং সস্তা হলেও গোবর প্রয়োগে দূষণ বেশি হয়। এই গোবরটাকে যদি আমরা পাতা দিয়ে কিছু জলজ আগাছা বা ঘাস কুচি করে কেটে পচিয়ে সেটাকে প্রয়োগ করতে পারি অল্প অল্প করে, তাহলে তার থেকে দূষণ কম হবে
এটাকে যদি আমরা বায়োগ্যাস স্লারির মাধ্যমে পাই, সেটা গোবর গ্যাস স্লারি নামে পরিচিত, বালতিতে করে প্রতিদিন 1 বালতি 2 বালতি গোবর গ্যাস স্লারি পুকুরে দেওয়া যায়, তাহলে দূষণের পরিমাণ আরও কমবে। আমরা যদি পোলট্রি লিটার খুব অল্প পরিমাণ লাগে, বিঘা প্রতি মাসে 70 থেকে 80 কেজি পোলট্রি লিটার লাগে, যেটা তুষ ছাড়া, এইটাকে আমরা যদি সপ্তাহে 10 থেকে 15 কেজি করে পুকুরে প্রয়োগ করি, তাহলে নিয়মিতভাবে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন তৈরি হবে, কিন্তু কোনো জল দূষণ ঘটবে না, জলে অক্সিজেনের অভাব ঘটবে না। এছাড়াও আমরা এই ধরনের বা কাঁচা সারকে ব্যবহার না করেও খোল বা তৈলবীজের যে খোলগুলো পাওয়া যায়, যেমন সরষা খোল, বাদাম খোল, এগুলোকেও সার হিসাবে ব্যবহার করতে পারি। বিঘা প্রতি 30 কেজি প্রতি মাসে সর্ষে খোল দরকার হতে পারে সার হিসাবে। যদি বাদাম খোল দিই, বাদাম খোলের গুণগত মান খুব ভালো হওয়ার জন্য মাত্র 20 কেজি প্রতি বিঘায় দরকার হয়। উভয় ক্ষেত্রেই এই খোলকে সরাসরি পুকুরে প্রয়োগ না করে বাইরে 7 দিনের জন্য পচিয়ে নিতে হয়। এই পচানো সার অন্তত 2-3 ভাগে পুকুরে জলে গুলে পাতলা করে প্রয়োগ করা উচিত। তাহলে এই পদ্ধতিতে জৈব সার প্রয়োগে জল দূষণ প্রায় হয় না বললেই চলে, এবং এর মাধ্যমে জলে প্রচুর পরিমাণে মাছের খাদ্য, উদ্ভিদকণা এবং প্রাণীকণা তৈরি করা সম্ভব। আচ্ছা বনস্পতিদা, মাছ জলে মূলত কি খায়, মানে কি খায় তারা, এবং বাইরে থেকে যদি খাওয়াতে হয় সেক্ষেত্রে কি করব? ঠিক, আমরা অনেকেই ভাবি যে মাছের পুকুর আছে, পুকুরে মাছ ছেড়ে দিলেই হয়তো মাছ বড় হবে। বাস্তবে অনেক চাষিরা সেটা করেও থাকেন, কিন্তু যারা প্রগতিশীল চাষি, যারা প্রশিক্ষণ নিয়েছেন, তারা জানেন জলের একটা রং থাকে, আমরা বাইরে থেকে দেখতে পাই সেটা রং সবুজ, অথবা জলে কখনো কখনো দেখতে পাই সবুজ মিশ্রিত বাদামি রং, কখনো শুধু বাদামি রঙও দেখা যায়। এর কারণ হলো সবুজ রঙের কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র, যেটা খালি চোখে দেখা যায় না, সেই ধরনের কণা জলের মধ্যে তৈরি হয়। সেই কণার নাম উদ্ভিদ কণা। এগুলো মাছের পেট ভর্তি করে খাবার, মানে পেট ভর্তি করার খাবার। আর এক ধরনের কণা জন্মায়, সেগুলো প্রাণী জাতীয়, সেগুলো রং ধূসর, সেগুলো মূলত তৈরি হয় জৈব সার প্রয়োগে, বিশেষ করে গোবর থেকে শুরু করে পোলট্রি লিটার এবং যত খোল আছে, মুহা খোল, সরষে খোল, বাদাম খোল, এসব দিলে প্রাণী জাতীয় কণা বেশি তৈরি হয়। এই 2 ধরনের খাদ্য কণা, অর্থাৎ উদ্ভিদ কণা এবং প্রাণী কণা, এরাই হচ্ছে প্রাকৃতিক খাদ্য মাছের। এর বাইরে পলির মধ্যে কিছু আগাছা বা পাতা বা শ্যাওলা পচে ঢুকে থাকে, সেই সমৃদ্ধ পলি, অর্থাৎ পচনশীল উদ্ভিদ সমৃদ্ধ পলি মাটি তাই মাছের খাদ্য। এই পুকুরের বাইরে আমরা বাইরে থেকে যেসব খাবার দিই জলের মধ্যে, সেই খাবারগুলো মাছ অত্যন্ত ভালোভাবে গ্রহণ করে এবং খুব দ্রুত তা কার্যকরী হয় এবং মাছের স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো। যেমন আমরা যদি পরিপূরক খাবার হিসেবে পেট পুড়ে খাবার জন্য প্রাকৃতিকভাবে তৈরি করা হয় পুকুরে, যেটা মাছ জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটনের মাধ্যমে পায়, তার বাইরে পুকুরে আমরা দেব সেটা হচ্ছে সর্ষে খোল এবং চালের কুড়ো। এই দুটোকে সমান ওজনে যদি মিশিয়ে নিয়ে গুঁড়ো করে মিশ্রিত ওই মিশ্রণ ওইটা পুকুরে প্রয়োগ করা হয়, তাহলে সেটা প্রাকৃতিক খাবারের বাইরে পরিপূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, এই খাদ্যটাকে আমরা উন্নত করতে পারি। যদি সর্ষে খোলের পরিমাণ 50 কেজি ক্ষেত্রে কিছুটা কমিয়ে দিয়ে 10 কেজি বা 15 কেজি বাদাম খোল ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এই গুণগত মান আরও বাড়বে। আবার চালের কুড়োর বদলে যদি আমরা 20 কেজি বা 25 কেজি কমিয়ে সেখানে ভুট্টার গুঁড়ো ঢোকানো হয়, তাহলে তার খাদ্যগুণ বাড়বে। এইভাবে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন প্রত্যেকটা ক্ষেত্রেই খাবারের গুণমান বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। পুষ্টির জায়গাটা আরও উন্নততর করা যায়। আচ্ছা, এবং এই খাবার আমরা মাছকে দেব মাছের মোট ওজনের, অর্থাৎ পুকুরে যদি 1 কুইন্টাল মাছ থাকে, তার জন্য প্রতিদিন 2 কেজি খাবার দেব। ঠিক ঠিক। যদি 2 কুইন্টাল থাকে 4 কেজি দেব। যখন মাছ বড় হয়ে যাবে তখন পরিমাণে কমানো যায়, কুইন্টালে 1 কেজি খাবার দিলেও তখন চলে। আচ্ছা, এটা হচ্ছে পরিমাণটা। আচ্ছা, আমাদের বেঁচে থাকার জন্য যেমন একটা অনুকূল জলবায়ুর প্রয়োজন আমরা জানি, সেরকম নিশ্চয়ই মাছের বেঁচে থাকার জন্য জলটা অনুকূল থাকা প্রয়োজন। অবশ্যই। কি কি পরিমাপ দিয়ে আমরা বুঝতে পারবো যে জলের স্বাস্থ্য ঠিক আছে? অবশ্যই, জল স্বাস্থ্য ভালো না হলে জল দূষিত হয়ে যায় বলে আমরা জানি। তো জল স্বাস্থ্য ভালো রাখার জন্য কতগুলো প্যারামিটার বা তার গুণমান আমরা বলে থাকি। সেটা হচ্ছে জল অ্যাসিডিক হবে না বা অতিরিক্ত ক্ষারীয় হবে না, ঈষৎ ক্ষারীয় জল হবে পুকুরে, এবং ঈষৎ ক্ষারীয় জলেই মাছের বিপাক্রিয়া যেমন ভালো থাকবে, তেমনি আমরা যেসব সার দেবো সেগুলো পচে গিয়ে দ্রুত মাছের খাদ্য তৈরি করবে। এই ঈষৎ ক্ষারীয় জল মানে তাকে আমরা পিএইচ দিয়ে প্রকাশ করি। পিএইচ পেপার আজকাল বাজারে কিনতে পাওয়া যায়, চাষিরা সহজেই সেই পিএইচ পেপার জলের মধ্যে ডুবিয়ে তার যে রং পরিবর্তন হয় সেটা মিলিয়ে নিয়ে জলের পিএইচ কত হচ্ছে এটা সহজেই দেখতে পারেন।
একটা টর্চ নিয়ে আমরা যখন অন্ধকারে দেখতে পারি সহজেই, ঠিক তেমনি পিএইচ পেপার মৎস্য চাষিদের কাছে একটা বিজ্ঞানের কৌশল, যেটা ব্যবহার করে জলের গুণাগুণ ঠিক আছে কিনা বুঝতে পারেন। এছাড়া জলের স্বচ্ছতা, অর্থাৎ জল অতিরিক্ত শ্যাওলা যদি জন্মে যায় জলে, তাহলে জলের উপর থেকে বেশিরভাগ তলাটা পর্যন্ত দেখা যাবে না। আবার যদি শ্যাওলা জন্মায় না, একদম কাচের মতো জল হয়ে যায়, মাছে যা খাদ্য জন্মেছে সবটাই খেয়ে নেয়, তাহলে জল কাচের মতো হয়ে গেলে বুঝতে হবে সেখানে কোনো খাদ্য নেই। তো এই কতটা স্বচ্ছ হবে জল, এটাকে আমরা স্বচ্ছতা বলি। ওপর থেকে জলের ভিতরে কত দূর দেখা যাবে, সেটা হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার। ডোবানোর পর কোনো বস্তু অদৃশ্য হবে। ওপর থেকে 25 বা 30 সেন্টিমিটার পর্যন্ত ডোবালে কোনো বস্তু অদৃশ্য হবে, অর্থাৎ দেখা যাবে না। এই যে স্বচ্ছতা, এই স্বচ্ছতাটা হচ্ছে জলের স্বাস্থ্যের পক্ষে সঠিক, মাছের পক্ষে সঠিক। তাহলে স্বচ্ছতা এবং পিএইচ বা ঈষৎ খারত্ব, এই দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর সঙ্গে আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে জলে দ্রবীভূত অক্সিজেন। যদি কোনো কারণে ভোরবেলা মাছ ভেসে ওঠে এবং খাবি খায়, তাহলেই আমরা বুঝতে পারি যে জলে অক্সিজেনের অভাব হয়েছে। কিন্তু এই অক্সিজেন যদি আমরা বিপরীতক্রমে বাড়াতে পারি, তাহলে কিন্তু মাছের বৃদ্ধি ভালো হয়। যখন দিনের পর দিন মাছ খাবি খায়, তখন বুঝতে হবে মাছ কিন্তু খাবার খাচ্ছে না, খাবার খাওয়া বন্ধ করে, কারণ তারা জানে অক্সিজেন একে নাই, শ্বাসকার্য করতে পারছি না। তারপরে যদি খাবার খায় তারা, তাহলে বেশি অক্সিজেনের প্রয়োজন হবে, তখন কিন্তু সে মাছ মৃত্যুর দিকে ঢলে যাবে। তাই মাছ কিন্তু খাদ্য খাওয়া বন্ধ করে এবং এর জন্য তার বৃদ্ধি বন্ধ হয় এবং সে রুগ্ন হয়ে পড়ে এবং আলটিমেটলি রোগের আক্রমণেও আসতে পারে। আচ্ছা আচ্ছা, সংক্ষেপে জিজ্ঞেস করব যে এই সময় কি কি ধরনের রোগ, মানে খুব সংক্ষেপে। আমরা এই সময় যেহেতু ছোট ছোট মাছের চারা, অর্থাৎ ডিম পোনা ছেড়ে ধানি পোনার চাষ অনেক চাষি করে থাকেন, সেই ক্ষেত্রে মাছের সংখ্যা এবং ঘনত্ব পুকুরে বেশি থাকে। এই কারণে যদি জলের স্বাস্থ্য ঠিকমতো বজায় না রাখা যায়, যদি জলের দূষণ একটু বেড়ে যায়, তাহলে লেজ ও পাখনা পচা রোগ দেখা দেয়। এই রোগ দেখা দিলে পাখনাগুলো বা লেজগুলো সাইড থেকে পচতে শুরু করে এবং দেখা যায় পাখনার কোনো অংশ গোল খসে পড়ে গেছে। এই রোগটা ছোট ছোট ধানি থেকে চারাপোনা প্রায় অনেক মাছেরই হয়, একসঙ্গে হলে প্রচুর মাছের হয় এবং মাছটা বিক্রি হয় না। যেহেতু পোনা মাছটা আমরা বাজারে নিয়ে খাওয়ার জন্য বিক্রি করতে পারি না, এটা যারা চাষ করবে তারা কিনে নিয়ে যায়, তো এই মাছের রোগ হলে সেগুলো বিক্রি হয় না। তো এই রোগ হলে প্রতিকার হচ্ছে মেথিলিন ব্লু নামে একটা কেমিক্যাল বাজারে কিনতে পাওয়া যায়। এটি প্রতি বিঘা, 1 বিঘা মানে 33 শতক, এই 33 শতক জল করে মাত্র 12 থেকে 13 গ্রাম জলে গুলে জলটা সমগ্র পুকুরের উপরে সুন্দরভাবে ছড়াতে হবে। মাত্র একবার প্রয়োগ করলেই মাছের রোগ সারানো যাবে। আর মাছের শরীরের ভেতর থেকে তার প্রতিরোধ শক্তি বাড়াতে হলে সেই সঙ্গে মাছকে যে খাবার দিচ্ছি, সেই খাবারের মধ্যে প্রতি কেজিতে 5 গ্রাম ইস্ট মিশিয়ে দিলে, এই ইস্ট শুকনো আকারে কিনতে পাওয়া যায় পাউচ প্যাকে, 5 গ্রাম ইস্ট প্রতি কেজি খাবারে মিশিয়ে মাত্র 7 দিন খাওয়ালে মাছের ভেতর থেকে যে প্রতিরোধ শক্তি এবং তার যে ক্ষমতা সেটা বেড়ে যায়। মানে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা কৃষির ক্ষেত্রেও যেমন বলি যে যারা মাছ চাষ করছেন তাদের নজরদারিটা খুব গুরুত্বপূর্ণ, মানে এটা সর্বশেষ এটাই মনে হয় বলা যায়। বনস্পতিদা, অনেক ধন্যবাদ আজকের আলোচনায় আপনি এখানে এসেছেন আমাদের সাথে, খুব ভালো লাগলো। বর্ষাকালে জলের স্বাস্থ্য এবং তার সাথে মাছের স্বাস্থ্য কিভাবে আপনারা ঠিক রাখবেন, যথাযথ রাখবেন, সে সম্পর্কে বনস্পতিদের কাছ থেকে জেনে নিলাম। আশা করি আপনারা উপকৃত হলেন। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।